ভাইরে, জাতি হিসেবে আমরা বাঙালিরা আসলে কপাল পোড়া। এই দেশে সেই শিশুটাই জন্মগ্রহণ করে যার কুত্তা ভাগ্য। আমাদের পরে স্বাধীন হওয়া দেশগুলো প্রযুক্তির দিক থেকে, শিক্ষার দিক থেকে, চিকিৎসার দিক দিয়ে কত এগিয়ে, অথচ আমরা ব্যস্ত কে কার কাঠালে আঙ্গুল দিতে পারি, কার প্রিয় অভিভাবক কে, এইসব নিয়ে। আমার মাঝে মধ্যে মনে হয় কোন হৃদয়বান ব্যক্তি যদি আমার কপাল বরাবর একটা ইউরোপের ভিসা ছুঁড়ে মারত, তাহলে আমি কবেই এই দেশ থেকে পগারপার হয়ে যেতাম। আজ আপনাদের সামনে প্রিয় এক বড় ভাই সিয়ামের একটা কথা শেয়ার করি। উনি বলেছেন, হিরোশিমা নাগাসাকির পর জাপান তাদের শিক্ষক, বিজ্ঞানী ও লেখকদের নৈতিক পুনর্গঠনের দায়িত্ব দিয়েছিল। সাহিত্য ও দর্শনের মাধ্যমে ধ্বংসপ্রায় একটা সভ্যতাকে টেনে তুলেছিল। প্রযুক্তিবিদ ও গবেষকদের সর্বোচ্চ মর্যাদা আর নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে সেই জাপান আজকের এই জাপান হয়েছে। হিদেকি ইউকাওয়া, ইয়াসুনারির মতো মানুষেরা ছিলেন তাতে পথিকৃৎ। দ্বিতীয় বিশ্ব নাৎসি যজ্ঞের পর জার্মানি তাদের বিজ্ঞানী ও দার্শনিকদের রাষ্ট্রীয় সুরক্ষা ও মর্যাদা দিয়েছে। বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে স্বাধীন রেখেছে। গবেষণা, শিল্প, রাষ্ট্রনীতির সাথে সমন্বয় করে ইঞ্জিনিয়ারিং, কেমিক্যালস, অটোমোবাইলস এই তিনে ভর করে মাত্র ৩০ বছরের মাঝে ইউরোপের শীর্ষ অর্থনৈতিক দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ম্যাক্স প্লাঙ্ক, ভার্নার হাইজেনবার্গ, কার্ল জাসপার্স তাদের বিজ্ঞান থেকে দর্শনে নেতৃত্ব দিয়েছে। ১৯৪৭ থেকে ১৯৭৪ আসতে আসতে ভারত নিজেদের শক্তিধর দেশ করে তুলেছে। আইআইটি, আইআইএম, এআইআইএমএস এর মতো প্রতিষ্ঠান শুধু নামে নয়, বিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য সব দিকে ওদের আগাতে সাহায্য করেছে। এপিজে আব্দুল কালাম, সিভি রমন, হোমি জে ভাভা, রবীন্দ্রনাথ ঠাকুর, আর কে নারায়ণরা ছিলেন পথ প্রদর্শক। আর আমাদের হতভাগা বাংলাদেশ স্বাধীনতার পরপর কি পেয়েছে? একের পর এক বধ্যভূমি, অজস্র মানুষের এমন এমন মানুষদের শরীর যাদের মাথা এই দেশকে ঠিক উপরের দেশগুলোর মতোই সামনে নিয়ে এগোতে পারত। ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার এবং তাদের সহকারী বেছে বেছে করেছে ঠিক সেই সব মাথাগুলোকেই। মুনির চৌধুরী বেঁচে থাকলে আজ স্বাধীন বাংলাদেশের আধুনিক নাট্যধারা অনেক আগেই হয়তো আন্তর্জাতিক মানে পৌঁছে যেত। পাঠ্য বই ও সাংস্কৃতিক নীতিতে ভাষা আন্দোলনের দার্শনিক গভীরতা প্রতিষ্ঠিত হতো। সামরিক শাসনামলে সাংস্কৃতিক প্রতিরোধ আরো শক্তিশালী হতো। শহীদুল্লাহ কায়সার বেঁচে থাকলে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক উপন্যাস ও সাংবাদিকতা তৈরি হতো। ইতিহাস বিকৃতি ও স্বৈরশাসনের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ গড়ে উঠত। বাংলাদেশের সাহিত্য আরো আগেই দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বিস্তার করত। ডক্টর গোবিন্দচন্দ্র দেব বেঁচে থাকলে বাংলাদেশে মানবতাবাদী ও নৈতিক দর্শনের নিজস্ব স্কুল গড়ে উঠত। ধর্মীয় উগ্রতা ও অন্ধ জাতীয়তাবাদের বিরুদ্ধে শক্ত একাডেমিক ভিত্তি তৈরি হতো। বিশ্ববিদ্যালয়গুলোতে চিন্তার স্বাধীনতা অনেক বেশি সুরক্ষিত থাকত। ডাক্তার ফজলে রাব্বি বেঁচে থাকলে হয়তো বাংলাদেশে কার্ডিওলজির প্রাতিষ্ঠানিক ভিত্তি আরো অনেক আগেই বহুগুণে শক্তিশালী হতো। চিকিৎসা গবেষণা ও মেডিকেল এথিক্সে দেশীয় নেতৃত্ব তৈরি হতো। সরকারি স্বাস্থ্যনীতি আরো বিজ্ঞান ভিত্তিক হতো। আনোয়ার পাশার থেকে আমরা সামরিক ও কর্তৃত্ববাদী শাসনের মনস্তত্ত্ব নিয়ে গভীর সাহিত্যিক বিশ্লেষণ পেতাম। বিশ্ববিদ্যালয়গুলোতে সাহিত্য চর্চা হতো আরো অবাধ, নিরপেক্ষ, সাহসী। আলিম চৌধুরী থাকলে চক্ষু চিকিৎসায় দেশীয় গবেষণা ও প্রশিক্ষণ ব্যবস্থা দ্রুত গড়ে উঠত। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় আধুনিক চক্ষু চিকিৎসা ছড়িয়ে পড়ত। সেলিনা পারভিন, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, আলতাফ আহমেদরা আমাদের সাহিত্য, শিক্ষা, শিল্পকে দিতে পারতেন অনেক অনেক কিছু। আরো অসংখ্য নাম জানা না জানা নক্ষত্রের পতন ঘটেছিল ১৪ ডিসেম্বরের এই কলঙ্কিত দিনে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমার খুব আফসোস হয় সেই সব মানুষদের জন্য যারা এখন পাকিস্তানিদের নিজের কলিজা টুকরার আপন ভাই মনে করে। তাদের প্রতি এমন পীড়িত দেখে আমার আবেগে কেন্দ্রে দিতে ইচ্ছে করে, অথচ ওরা এটা ভুলে গেছে এই পাকিস্তানি আমাদের দেশটাকে পঙ্গু করে দিয়েছিল।